এখানে আপনারা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে আসবে মিসেস ওয়াই, 45 years old, আমাদের কাছে প্রেজেন্ট করলো কি চেস্ট পেইন ফর 10 days, ফিভারিশ ফর 10 days। নেক্সট স্লাইড, কাফ উইথ স্পুটাম। এখন দেখেন একদম টিপিক্যাল, আমি বলেছিলাম কি চেস্ট পেইন, ফিভারিশ, কাফ উইথ স্পুটাম যদি প্রেজেন্ট করে, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ প্লুরাইটিক চেস্ট পেইন, মোস্ট প্রবাবলি দিস ইজ প্লুরাইটিক চেস্ট পেইন। ওকে, এখন দেখেন প্রেসক্রিপশনে এক একজনের প্রেসক্রিপশনের এক একটা স্টাইল, এটা আমার একটা স্টাইল। দেখেন প্রেসক্রিপশনে আমি কিন্তু খুব বেশি কথাবার্তা লিখি না, জাস্ট বুলেট পয়েন্ট গুলো এখানে লিখি। আমার অ্যানালাইসিস কি, মানে আমার এটা পিছনে লজিক, আমি দেখলাম যে আমি যদি খুব বেশি প্রেসক্রিপশনে লিখি এখানে, তাহলে রোগীরা ভয় পায়, অনেক পেশেন্ট ভয় পায়, কারণ আমরা গ্রামাঞ্চলে প্র্যাকটিস করবো, উপজেলা লেভেলে প্র্যাকটিস করবো, সেখানে রোগীরা এই ধরনের কথাবার্তা প্রেসক্রিপশন আপনি যদি লিখেন, ওরা মনে করে যে আপনি এক গাদা ওষুধ লিখতেছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা দিতেছেন। এক রোগী আমাকে বলতেছে, স্যার কত হাজার টাকার ওষুধ যেন লিখতেছেন আল্লাহই জানে, এই ধরনের কথাবার্তা বলতে পারি। আচ্ছা, আর দেখেন ইনভেস্টিগেশন আমি কি করে দিয়েছিলাম, তাকে তাকে দিয়েছিলাম সিবিসি উইথ এসআর, একটা চেস্ট এক্সরে নিয়েছি, ইসিজি ছিল নর্মাল, একটা চেস্ট এক্সরে ছিল নর্মাল। সিবিসি তে দেখলাম যে তার ডাব্লিউবিসি কাউন্ট বেশি এবং নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি। সো দিস ইজ মোস্ট প্রবাবলি দিস ইজ প্লুরাইটিক চেস্ট পেইন। ওকে, এখন এই ধরনের একটা প্লুরাইটিক চেস্ট পেইন যদি হয়, আমি তাকে ট্রিটমেন্ট দিয়ে দিব। আমি তাকে একটা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক একটা অ্যানালজেসিক দিলাম দেখেন, আর একটা অ্যান্টিবায়োটিক। এখন দেখেন আমি এইখানে তিনটা ওষুধ নিয়ে আমি কথা বলতে চাই। অ্যান্টিবায়োটিক্স আমি কি চুজ করেছি? আমি চুজ করেছি এখানে লেভোফ্লক্সাসিন। এইটা আমি কেন চুজ করলাম? আহ, হয়তো যারা পালমোনোলজিস্ট রয়েছে বা এক্সপার্ট রয়েছে আমার সাথে ডিফার করতে পারে, কিন্তু আমার লজিক হচ্ছে এই যে লেভোফ্লক্সাসিন, এটার দাম কিন্তু একেবারেই কম। সাধারণত এই যে রেসপিরেটরি ইনফেকশন গুলো হয়, এগুলোতে মোস্ট অফ দ্য কেসে অ্যান্টিবায়োটিক লাগে না। কিন্তু আমাদের সোশ্যাল টাবুর কারণে বলেন বা সোশ্যাল আমাদের মানুষের থিঙ্কিং এর কারণে বলেন, আপনাকে সিম্পল একটা অ্যান্টিবায়োটিক, একটা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক আপনাকে দিতেই হবে। তো এই কারণে একটা লেভোফ্লক্সাসিন এটার দাম হচ্ছে 14 টাকা। আপনি যদি এখানে এজিথ্রোমাইসিন একটা দেন, একটা এজিথ্রোমাইসিনের দাম কিন্তু হচ্ছে 35 টাকা। আপনি যদি একটা সেফিকজিম দেন, সেফিকজিমের দৈনিক প্রায় 60 থেকে 70 টাকা। একটা সেফ্রোক্সিম দিলে দৈনিক প্রায় 100 টাকা। কিন্তু এখানে মাত্র 14 টাকা দাম একটা লেভোফ্লক্সাসিন, একটা অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি দেখেন এখানে আমি কি লেখার চেষ্টা করেছি, এক্সোল্যাব লেভোফ্লক্সাসিন। এটা হচ্ছে মোস্ট প্রবলি একটা নোভার্টিস ড্রাগস। অনেক রোগীরা কিন্তু এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট খুব পছন্দ করে। যেমন এক রোগী আমার কাছে এসে বলে যে একজন প্রফেসরের নাম বললো, ওই স্যারের কাছে আমাকে পাঠিয়েছে আমাদের এক পল্লী চিকিৎসক। কেন পাঠিয়েছে? বলে যে ওই স্যার নাকি সবসময় বিদেশি কোম্পানির ওষুধ লেখেন। তো মানে আপনি কোন কোম্পানির ওষুধ লেখেন, একটা ভালো কোম্পানির ওষুধ লেখেন কিনা, কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট লেখেন কিনা, এইগুলার উপরে কিন্তু আপনার প্রেসক্রিপশনের কোয়ালিটি, প্রেসক্রিপশনের ভ্যালু ডিপেন্ড করে। নেক্সট যে ওষুধটা লিখেছে এটা হেলথ কেয়ার একটা প্রোডাক্ট, ট্যাবলেট টার্নিল। আমি আগে বলেছিলাম যে অ্যানালজেসিস হিসাবে আমি ন্যাপ্রোক্সেন, ডেসিক্লোফেনাক, ইন্ডোমিথাসিন এইগুলো আমি খুব চুজ করি। এখানে আমি চুজ করলাম ডেসিক্লোফেনাক, 100 মিলিগ্রাম একটা করে দিনে দেবো 7 দিন, সাথে একটা অ্যান্টিআলসার, একটা রেবিপ্রান। সো হোপফুলি এটা আপনাদের কাছে ক্লিয়ার, তাই না? তাহলে আপনাদের কাছে আমি দুইটা প্রেসক্রিপশন শেয়ার করলাম এখন পর্যন্ত। একটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন, একটা হচ্ছে প্লুরাইটিক চেস্ট পেইন। ওকে, এভাবে ক্লাস নিয়ে আসলে মুশকিল, আপনারা যে বুঝছেন কিনা, কোনো রেসপন্স পাচ্ছি না। আর ফেস না দেখে তো আসলে কথা বলে কষ্টকর, তাই না? আমি আরেকটা প্রেসক্রিপশন শেয়ার। আমি কি বলেছিলাম, চেস্ট পেইন হচ্ছে আমরা দিদি কি কি চিন্তা করবো? মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন, একটা প্লুরাইটিক চেস্ট পেইন হতে পারে, একটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে, তাই না? এখন একটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলে এই পেশেন্ট গুলো সাধারণত আপনার কাছে কি কি নিয়ে প্রেজেন্ট করে? পেশেন্ট চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে, হার্ট বার্ন নিয়ে প্রেজেন্ট করে, বাট নো লোকালাইজ স্ট্যান্ডার্ডস। রোগীর এসে কি বলে, একটা কিন্তু একদম বুকের মাঝখান দিয়ে একটা আঙ্গুল দিয়ে দেয় এখানে ব্যথা। এবং হচ্ছে রোগীর বুক জ্বালা পোড়া করে বলে প্রচন্ড। উল্টা ঢেকু রিগার্জিটেশন কি আমাদের দেশের ভাষায় মানুষজন বলে যে উল্টা ঢেকু। বাট আপনি কোনো লোকালাইজ স্ট্যান্ডার্ডস পাচ্ছেন না। পেশেন্টের কোনো ফিভার নাই, কাফ নাই, পেশেন্টের কোনো চেস্ট ফিভার নাই, কাফ নাই, কোনো স্পুটাম নাই, কোনো শর্টনেস অফ ব্রেথ নাই। ওকে, তাহলে আমরা কি চিন্তা করলাম যে এটা হতে পারে কি একটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমি আপনাদের কাছে ব্যাপারগুলা
একেবারেই সহজ করে প্রেজেন্ট করার চেষ্টা করছি। অনেক কথা ভাবছেন এগুলো তো সবই জানি, এত সহজ ব্যাপার এগুলো বলার কি আছে? হ্যাঁ, আমরা সবই জানি, এই জানা ব্যাপারগুলো আবার রিকেপ করা, সেটাই দরকার। আচ্ছা, তাহলে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যখন আমি চিন্তা করবো তখন আমি এখানে কি কি দিতে পারি? আমি এখানে দেখেন আমি যেটা চুজ করেছি এখানে একটা ইসোমেপ্রাজোল, একটা ডমপেরিডন এবং একটা এন্টি আলসার। ওকে, হ্যাঁ, মাঝে মাঝে এরকম কমেন্ট করবেন, কমেন্ট করলে তো আমরা উৎসাহ পাই এই আর কি। যেমন সাদিয়া কাশেম সাপ আপনি লিখেছেন যে খুব ভালো কাজ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ক্যাপসুল এক্সিয়াম, এক্সিয়াম দেখুন এখানেও আমি এই ড্রাগস গুলো নিয়ে কথা বলতে চাই। আমি তো ধরেন একটা, সাপোজ আমি নাম বলার জন্য দুঃখিত, যেমন একটা ম্যাক্সফোর লিখলে পারতাম, একটা ইসোনিক্স লিখলে পারতাম, কিন্তু আমি লিখেছি কি ধরেন এক্সিয়াম। কেন? কারণ এটা একটা রোগসার একটা প্রোডাক্ট, আপনার প্রেসক্রিপশন ভ্যালু কিন্তু এগুলো অনেক বাড়িয়ে দেয়। এটা একটা আনঅফিসিয়াল টক আপনাদেরকে বলছি। তো ইসোমেপ্রাজল একটা করে দিনে 2 বার, খাওয়ার আগে দিলাম 2 মাস। একটা ডমপেরিডন দিলাম একটা করে খাওয়ার আগে 1 মাস। ট্যাবলেট অ্যান্টাসিড একটা করে দিনে 2 বার, খাওয়ার পর চুষে খাবেন। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যেমন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বলে যে অ্যান্টাসিড যদি আমি কোনো পেপটিক আলসার ডিজিজের জন্য দিতে চাই তাহলে আমি অ্যান্টাসিড দেবো খাওয়ার আগে। ওকে, আচ্ছা, সমস্যা নেই, আপনি খাওয়ার আগেও দিতে পারেন, খাওয়ার পরেও দিতে পারেন, 15 দিন ধরেন। তাহলে হোপফুলি দিস পেশেন্ট উইল বি ফাইন, এন্ড সে আপনার কাছে আবার ফলো আপে আসবে। ফলো আপে আসলে আপনি আবার ফার্দার একটা ফলো আপের আরেকটা ভিজিট পাবেন, তাই না? সকল পেশেন্টকে আপনারা বলবেন 15 দিন বা 1 মাস পরে ফলো আপে আসার। এটা দুইটা সুবিধা। 1 নম্বর সুবিধা হচ্ছে 15 দিন পরে যখন আসলো তখন আমরা আবার ফার্দার আরেকটা ফলো আপ ভিজিট পেলাম, এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আপনি আপনি কি ট্রিটমেন্ট দিচ্ছেন, এতে কি পেশেন্টের ভালো হইলো নাকি খারাপ হইলো, বাঁচলো, মরে গেল, এটা আপনার একটা অ্যাসেস করে সুযোগ থাকবে, তাই না? দেখেন এখানে আরেকটা সিনারিও দিয়ে আর আপনাকে চেষ্টা করেছি আমি, তাই না? আরেকটা সিনারিও দেওয়ার চেষ্টা করেছি যে এ 60 years old diabetic man presented with typical symptoms of angina for 2 months. He had an ECG with him which shows the inversion in V1 to V4. Okay, তাই না? A 60 years old diabetic man presented with, আমি বলেছি should I treat him as symptom is very difficult। তাহলে সিমটম থেকে কি মনে হচ্ছে, তাই না? কি মনে হচ্ছে বলেন? আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা অ্যাঞ্জিনা, তাই না? আপনাদের কাছে কি মনে হচ্ছে? অন্য কিছু মনে হওয়ার কথা না, তাই না? সিমটমস ভেরি ডিফিকাল্ট। তাহলে আমি কি করব? আমি কি তাকে ট্রিট করব, নাকি আমি তাকে ফার্দার একটা ইভালুয়েশন করে দেখবো আসলে এটা অ্যাঞ্জিনা, নাকি আমি তাকে রেফার করে দেবো একটা কার্ডিওলজিস্ট? যে অ্যাঞ্জিনা ইসকেমিক হার্ট ডিজিজ, এটা তো কঠিন জিনিস, এটা আমি কেন রিল, আমি এটা রিল না করে আমি কি রেফার করে দিব? তাহলে কি করতে পারি? আমি বলবো যে আপনারা অবশ্যই এটাকে ট্রিট করবেন। এই যে ট্রিটমেন্ট কি একদম সহজ, কিভাবে ট্রিটমেন্ট করবেন দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে পেশেন্ট কি নিয়ে আসছে আপনার কাছে? টিপিক্যাল চেস্ট পেইন, তাই না? এই চেস্ট পেইনটা কিসের? অ্যাঞ্জাইনা। তাহলে অ্যাঞ্জাইনা ট্রিটমেন্টের জন্য একেবারে সিম্পল কিছু ব্যাপার আছে, সিম্পল। শুধুমাত্র আপনি 3টা হেডিংস এর ড্রাগস এর কথা মনে রাখবেন, তাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি তাকে কি ইনভেস্টিগেশনে পাঠাইছিলাম? পাঠাইছি একটা ইসিজি আর একটা হচ্ছে ইকোটোরিয়ান। ইসিজি তে আমি কি দেখলাম? এভিডেন্স অফ এন্টিরিয়র ইসকেমিয়া। এখন আপনি বলতে পারেন এন্টিরিয়র ইসকেমিয়া আমি কিভাবে বুঝবো? আমি দেখাবো আপনাদেরকে, হ্যাঁ। এই ক্লাসের শেষের দিকে কিছু ইসিজির সেশন আছে, সেখানে আপনারা দেখতে পারবেন যে এন্টিরিয়র ইসকেমিয়া আপনারা কিভাবে দেখবেন। আচ্ছা, তারপরে একটা ইকো লিখলাম কি 2D এন্ড এম। ইকো যদি 2D এন্ড এম, সেখানে আপনারা কি দেখতে পারেন? সেখানে আপনারা হচ্ছে কোনো রিজিওনাল কোনো ওয়াল মোশন অ্যাবনরমালিটি আছে কিনা, তারপর আপনি দেখতে পারবেন পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন। কিন্তু আপনি যদি যেমন পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস, এওর্টিক স্টেনোসিস, সেগুলো আপনি কিন্তু আপনি কি দেখতে পারবেন? আপনি দেখতে চান যে তার মাইট্রাল রিগার্জিটেশন আছে কিনা, তার এওর্টিক রিগার্জিটেশন আছে কিনা, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তার জন্য দরকার আমার কালার ডপলার ইকোগ্রাফি। তাহলে আমি তাকে একটা ইসিজি আর ইকো করার জন্য পাঠিয়েছিলাম। ইসিজি আসলে এন্টিরিয়র ইসকেমিয়া, ইকো ছিল নরমাল। হ্যাঁ, একজন লিখেছেন যে ট্রিট করে রেফার, ভেরি গুড, খুবই একটা চমৎকার। ট্রিট করে রেফার করে দিবে, তাহলে আপনি ট্রিটমেন্টটা কি দিবেন? তাহলে ইসিজি তে যেহেতু এন্টিরিয়র ইসকেমিয়া, সিমটমস টিপিক্যাল, সো আমার ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, তাই না? তার ব্লাড প্রেশার হচ্ছে 160/90। 160/90 হলে আমি তাকে লেভেল করলাম যে হাইপারটেনশন। আমি এটা নিয়ে পরে কথা বলবো, হাইপারটেনশন নিয়ে আমাদের নেক্সট সেশন আছে। এখন আমি বলেছিলাম যে খুবই সিম্পল ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা ট্রিটমেন্ট। সিম্পল ব্যাপারটা কি দেখেন, এখানে আমি দেখবো এন্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক এন্ড লিপিড লোয়ারিং। 3টা হেডিং আপনারা আমার সাথে বলেন একবার, হ্যাঁ, নিজে নিজে বলেন। এন্টিপ্লাটিলেট
একটা এন্টি ইস্কেমিক এবং লিপিড লোয়ারিং। এন্টিপ্লাটিলেট যে নাম বলেন তো দেখি আপনারা নিজে নিজে বলেন, আমি শুনতে পাবো না কিন্তু আপনারা বলেন। এন্টিপ্লাটিলেট হচ্ছে যেমন এসপিরিন এবং ক্লোপিডোগ্রাফ। এখন আপনি যদি একটা এন্টিপ্লাটিলেট দিতে চান, বি ড্রাগ দিস ইজ এসপিরিন। ডুয়াল এন্টিপ্লাটিলেট দেওয়ার স্পেসিফিক ইন্ডিকেশন আছে। সেই ইন্ডিকেশন গুলো সাধারণত হসপিটাল সেটিংস, চেম্বার প্র্যাকটিসে আপনারা যদি একটা এন্টিপ্লাটিলেট দেন, আমার অত ডিপে জানার দরকার নাই, আপনি জানেন যে একটা অ্যান্টিপ্লাটিলেট মানে এসপিরিন, একটা ড্রাগ মানে এসপিরিন। সো আমি কি দিলাম, ট্যাবলেট ইকোস্প্রিন। নেক্সট হচ্ছে আমি কি দিলাম, যে ট্যাবলেট অ্যান্টিপ্লাটিলেট। নেক্সট হেডিং আমি কি বলেছি বলেন তো দেখি, অ্যান্টি ইস্কেমিক। তাহলে অ্যান্টি ইস্কেমিক আমি কি দিলাম, অ্যান্টি ইস্কেমিক নাম বলেন আমার সাথে কয়েকটা দেখি। নাইট্রোগ্লিসারিন, একটা হচ্ছে মেটোপ্রোলল। ধরুন এই দুইটাই মনে রাখেন, নাইট্রোগ্লিসারিন, মেটোপ্রোলল। সরি, নাইট্রোগ্লিসারিন এবং বিটা ব্লকার। বিটা ব্লকারের মধ্যে প্রেফারেবলি হচ্ছে মেটোপ্রোলল। তাহলে আপনি নাইট্রোগ্লিসারিন, বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ট্রাইমেটাজিডিন, আরো অনেক আছে। আপনি শুধু মনে রেখেন নাইট্রোগ্লিসারিন এবং হচ্ছে মেটোপ্রোলল, এই দুইটাই মনে রাখেন। তাহলে আমি এখানে কি দিলাম দেখেন, জিটিএন, তাই না, গ্লিসারিল ট্রাইনেট, লিডোপার্টিন ট্যাবলেট দিলাম 2.6 মিলিগ্রাম, 110। আচ্ছা, আমরা একটা নাইট্রেট পিরিয়ড ইউজুয়ালি নাইট। তারপর আমি কি বলেছি যে এন্টি ইস্কেমিক আরেকটা কি মনে রাখবেন, মেটোপ্রোলল। মেটোপ্রোললের মধ্যে প্রেফারেবলি এক্সআর প্রিপারেশন। তাহলে কি আছে বাজারে, আছে যেমন বিটালক এক্সআর, 50 মিলিগ্রাম, তারপরে রাতে। আচ্ছা, তাহলে আমার দুইটা হেডিং শেষ, অ্যান্টিপ্লাটিলেট, এন্টি ইস্কেমিক। নেক্সট যদি আমি আরেকটা হেডিং চিন্তা করি, তাহলে সেটা কি হতে পারে, একটা হচ্ছে লিপিড লোয়ারিং। লিপিড লোয়ারিং এজেন্টের মধ্যে এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাডোভাস্ট্রিন। সো আমরা একটা দেখেন, একটা অরবা, ভালো ড্রাগস, দেশের বাইরে একটা ড্রাগস, 0-0 খাওয়ার আগে। আচ্ছা, যখনই আপনি এসপিরিন দিবেন, এসপিরিনের শেষে আপনাকে কি দিতে হবে, সাথে এন্টি আলসার দিতে হবে, তাই না? গুড। তাহলে এন্টি আলসার আপনি কি দিলেন এখানে, প্যান্টোপ্রাজল একটা দিলেন। আচ্ছা, আর পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে 160/90, এবং আপনি রিপিটেড মেজার করেও দেখলেন যে এটা আগে থেকে হাইপারটেনসিভ, তাহলে আপনাকে একটা এন্টি হাইপারটেনসিভ ড্রাগস দিলেন। কি দিলেন এখানে, অ্যামলোডিপিন এন্ড পলভিসার্টান, তাই না? গুড। তাহলে দেখেন খুব সহজ না? তাহলে এই ট্রিটমেন্টটুকু তো আপনি দিতে পারবেন খুব ফুল। আজকের পর থেকে আপনার এই ট্রিটমেন্ট দিতে আর কোনো সমস্যা হবে না। যে একটা অ্যান্টিপ্লাটিলেট দিলাম, অ্যান্টি হিস্টামিন দিলাম, লিপিড লোয়ারিং। আপনি যদি এইরকম সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়ে আপনি কার্ডিওলজিস্টের কাছে রেফার করেন অথবা মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করেন, তাহলে কি হবে, আপনার ভ্যালু অনেক বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে। আর সবসময় যে রেফার করতে হবে এরকম না, সবসময় যে রেফার করতে পারবেন এরকম না। অনেক পেশেন্ট আছে যারা বলবে যে আমি বাঁচলেও আপনার হাতে, মরলেও আপনার হাতে, সুতরাং আপনি আমাকে ট্রিটমেন্ট দেন। তখন কি, তখন তো আপনাকে ট্রিটমেন্ট দিতেই হবে না? তাহলে চেস্ট পেইন সম্পর্কে হোপফুলি আপনাদেরকে আমি আসলে সিন্ধুকে বিন্দু করার চেষ্টা করছি, তাই না? তো এই চেস্ট পেইন সম্পর্কে আশা করি আপনাদেরকে একটা কিছুটা ধারণা দিতে পেরেছি। চেস্ট পেইনের পরে আমরা জিপি সিনারিও। নেক্সট, খুব আরেকটা কমন আমরা যে প্রবলেম পাই, সেটা হচ্ছে আমার যদি আর একটু ডিপে যাওয়া আপনার প্রয়োজন মনে করেন যে না আর একটু ডিপে যাওয়ার দরকার, তাহলে আপনারা কমেন্ট করে জানান। আর যদি বলেন যে না এরকম সুপারফিশিয়াল এর উপরেই থাকে, এটাই আপনাদের জন্য হেল্পফুল। ওকে, a 40 years old woman presented with palpitation for 6 months. She is taking tablet Indeva 10 milligram once daily for the last 2 months now. What to do? আপনারা হয়তো বলতে পারেন ইন্ডেভার সে কোথা থেকে পাবে, তাই না? A 40 years old woman presented with palpitation for 6 months. She is taking tablet Indeva 10 milligram once daily for the last 2 months now. What to do? আপনি তো বলতে পারেন সেই ইন্ডেভার কোথা থেকে পাবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে এখন সবাই জানে, ইভেন ফার্মেসি ওনারা জানেন যে পালপিটেশনের ওষুধ হচ্ছে ইন্ডেভার, তাই না? আপনি কি কি চিন্তা করবেন, আপনি যে যে চিন্তাগুলো পালপিটেশন আসলে চিন্তা করতেই হবে সেই ব্যাপারগুলো হচ্ছে, 1 নম্বরে আপনি চিন্তা করতে এনিমিয়া। এনিমিয়ার পেশেন্ট কিন্তু অনেক পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে। অ্যাংজাইটি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। গ্রামের মহিলাদের যে কত টেনশন, কত বিষণ্ণতা, কত চিন্তা আপনি কল্পনা করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি হতে পারে, ড্রাগস, যেমন অনেক পেশেন্টরা সালবেটামল খায়, থিওফাইলিন খায়, এগুলা থেকে তার পালপিটেশন হতে পারে। অথবা একটা রেয়ার পসিবিলিটি হচ্ছে একটা থাইরোটক্সিকোসিস। এটা থাইরোটক্সিক হতে পারে, তাই না? আর রেয়ারলি হচ্ছে আমরা এটা হার্ট ফেলিউর হতে পারে, তাই না? তারপর হচ্ছে এটা পারক্সিসমাল এসপিটি হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আমরা অত জটিল জটিল চিন্তায় যাব না, ঠিক আছে?
তাহলে সিম্পল ব্যাপারটা কি হচ্ছে, সিম্পল ব্যাপারটা হচ্ছে আমরা এই কমন উপরে যে কথা বলেছি, একটা এনিমিয়া হতে পারে, একটা অ্যাংজাইটি হতে পারে, ড্রাগস হতে পারে, থাইরয়েডক্সিক হতে পারে। দিস ইজ কমন, আমরা এই চিন্তাগুলোই মাথায় রাখবো। ওকে, তাহলে দেখেন, তাহলে আমি ফোকাস হিস্ট্রি কি নিব? যেমন যদি আমি এনিমিয়ার চিন্তা করি তাহলে ফোকাস হিস্ট্রি নিব। একদম মোস্ট কমন মেনস্ট্রুয়াল লস কিনা, লেস ডায়েটারি ইনটেক কিনা, রিসেন্ট কোনো প্রেগন্যান্সি আছে কিনা, তার সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম। আপনি বললেন যে একবার বলেন থাইরয়েডক্সিকোসিস, আবার বলছেন এখানে হাইপোথাইরয়েডিজম, এটা কিভাবে কি হয়? এটা যেটা হয় আমরা যেটা পাই যে হাইপোথাইরয়েডিজম থেকে প্রচুর মেনোরেজিয়া, মেনোরেজিয়া থেকে পেশেন্ট এনিমিয়া, এনিমিয়া থেকে পালপিটেশন, ব্লিডিং হিমোরয়েডস, অনেক পেশেন্ট হাইট পড়ে যায়। আপনি যদি ওকে কোশ্চেন না করেন কখনোই ওরা নিজ থেকে বলবে না যে তার ব্লিডিং হিমোরয়েডস অথবা মেনোরেজিয়া এই কথা হয়েছে, কিন্তু আপনাকে ইলিসিট করতে। আচ্ছা, এখন আপনি ফোকাস হিস্ট্রি, আমি আগে বলেছিলাম কি যে এখানে আমি আগে রিডি চিন্তা করবো, ডিডি অনুযায়ী আমি তাকে ক্লিক করবো। আপনি বলবেন যে আপনার কি ওজন কমে যাচ্ছে, প্রচন্ড ঘামায়, আপনার কি সবার যখন শীত লাগে আপনার তখন গরম লাগে, গরম কি অনেক বেশি লাগতেছে, অথবা আপনার কি বুক ধরপড় ধরপড় করতেছে, তাহলে এই চিন্তাগুলো, তাহলে যদি এগুলা ইয়েস হয় তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ থাইরয়েডক্সিকোসিস। ওকে, তাহলে এই যে একটা ফোকাসড হিস্ট্রি, অলওয়েজ ফোকাসড হিস্ট্রি। আপনি আবারও বলছি, আপনি হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এবং হচ্ছে ট্রিটমেন্ট সব মিলেই আপনি 10 থেকে 15 মিনিটের সময় পাবেন। সুতরাং কথা বলতে বলতে এক্সামিনেশন করা, কথা বলতে বলতে লেখা, এই প্র্যাকটিস গুলো একটু আয়ত্ত করতে হবে। এটা একটা একাডেমিক একটা স্লাইড, ইভালুয়েশন অফ পালপিটেশন। যদি আপনারা আগ্রহী হন তাহলে দিয়ে দিব। এটা সাধারণত জেনারেল প্র্যাকটিসে লাগে। তাহলে ফোকাস এক্সামিনেশন, নেক্সট স্লাইডে গেলাম আমি। ফোকাসড এক্সামিনেশন, ফোকাসড এক্সামিনেশন হচ্ছে দেখেন পেশেন্টের, আমরা এনিমিয়াটা দেখবো, পেশেন্টের পালস দেখবো, ইডেমা দেখবো, আর এভিডেন্স অফ থাইরয়েডক্সিকোসিস। আপনার থাইরয়েডক্সির এভিডেন্স আপনার সবাই জানেন, তাই না? আচ্ছা, okay. যদি এনিমিয়া থাকে তাহলে পেশেন্ট এনিমিক। পালস দিয়ে আপনি কি দেখবেন যে তার কোনো হাই ভলিউম পালস আছে কিনা, কোনো ইরেগুলার পালস আছে কিনা, তাহলে বুঝবেন যে একটু একটু রিলেশন, তাই না? তার ইডেমা আছে কিনা, ইডেমা থাকলে হয়তো আপনি চিন্তা করবেন এটা হয়তো একটা হার্ট ফেলিউরের পেশেন্ট, তাই না? আচ্ছা, আর কি হতে পারে? ওকে, ফোকাসড এক্সামিনেশন দেখবেন যে তার ট্রেমর কিনা, হাতগুলা প্রচন্ড ঘামা কিনা, গরম কিনা, ওয়ার্ম সোয়েটি হ্যান্ডস, তার লুকিং অ্যাংশাস কিনা, তার কোনো থাইরয়েড গ্ল্যান্ড কোনো এনলার্জড আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে আমরা চিন্তা করবো সেটা থাইরয়েডক্সিকোসিস। তাহলে আমাদের থিঙ্কিং কি ছিল? থিঙ্কিং ছিল ইট মে বি এ কেস অফ এনিমিয়া, ইট মে বি কেস অফ অ্যাংজাইটি, ইট মে বি কেস অফ থাইরয়েডক্সিকোসিস, ওকে, অর ইট মে বি কেস অফ নাথিং। প্র্যাকটিস করার সময় অলওয়েজ মাথায় রাখবেন দিস মে বি এ কেস অফ নাথিং। তাহলে সিম্পল কিছু ইনভেস্টিগেশন, আমরা সিম্পল ইনভেস্টিগেশন গুলো কি কি করতে পারি? তাহলে আমি যেগুলো থিঙ্কিং ছিল এনিমিয়া, এনিমিয়া দেখার জন্য আমি কি করবো, একটা কমপ্লিট ব্লাড কন্টেক্ট করবো। এটা একটা সাইনাস টেকিকার্ডিয়া কিনা, এট্রিয়াল ফিব্রিলেশন কিনা, এসভিটির কোনো এভিডেন্স কিনা, সেটার জন্য আমি একটা ইসিজি করতে পারি। আমি একটা ফ্রম এ রিলায়েবল সেন্টার এফটি করে এবং দিয়েছি। থাইরয়েড ফাংশন টেস্ট তো আপনারা যেখানে সেখানে দিবেন না। থাইরয়েড ফাংশন টেস্ট সব জায়গায় ভালো হয় না। আপনি যেখানে প্র্যাকটিস করেন, ধরেন একটা ডিস্ট্রিক্ট প্র্যাকটিস করছেন, যে ওই ডিস্ট্রিক্টের সবচেয়ে কোথায় ভালো থাইরয়েডের ইনভেস্টিগেশন হয় সেটা আপনার আগে থেকে জানা থাকবে। সাধারণত মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে ভালো হয়, বড় বড় ক্লিনিক রয়েছে সেগুলোতে ভালো হয়। আরেকটা হচ্ছে পরমাণু সেন্টার নামে, প্রত্যেকটা মেডিকেল কলেজের পাশে আপনারা জানেন যে পরমাণু সেন্টার নামে কিছু সেন্টার রয়েছে, ওইগুলোতে থাইরয়েড ফাংশন টেস্ট করে ভালো হয়। যদি থাইরয়েডক্সিকোসিস আমরা কি পাবো, এখানে এফটি4 পাবো এলিভেটেড এবং পিএসএইচ পাবো, তাই না? এফটি4 এলিভেটেড এবং পিএসএইচ পাবো আনডিটেক্টেবল অথবা। এখন একটা স্যাম্পল প্রেসক্রিপশন, যেটার দিকে আপনাদের সবার আগ্রহ আছে, তাই না? আমি গত 2-3 সেশনে ক্লাস নিয়ে যেটা বলতাম যে আমার অতক্ষণ কথাবার্তার প্রতি যে এই আগ্রহ, এর চেয়ে অনেক গুণ বেশি আগ্রহ থাকে একটা প্রেসক্রিপশনে। যেমন একটা মিসেস ই, তার বয়স হচ্ছে 40 বছর, সে আমাদের কাছে প্রেজেন্ট করলো হচ্ছে পালপিটেশন, পালপিটেশন ফর 3 মান্থস। অন এক্সামিনেশন আমি দেখলাম যে শি ইজ সিভিয়ারলি অ্যানিমিক এবং ব্লাড প্রেশার হচ্ছে 140/90 মিলিমিটার। তাকে আমি একটা সিবিসি উইথ এসআর করেছিলাম, সেখানে দেখলাম যে হিমোগ্লোবিন অনেক লো, তার এমসিবি হচ্ছে 74, আর ডি ডাব্লিউসিবি হচ্ছে 15। আচ্ছা, এখানে দেখেন আমি এই দুইটা পয়েন্ট আলাদা করে কেন লিখলাম, আমি আপনাদেরকে একটা খুব চমৎকার একটা ক্লু দিতে চাই। কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে আপনি মোটামুটি বলে ফেলতে পারবেন এটা আয়রন ডেফিসিয়েন্সি কিরকম।
যদি দেখেন যে হিমোগ্লোবিন লো এবং এমসিবিটা কম, কম মানে ধরেন নর্মাল এমসিবি থাকে, একটু আপনার রিপোর্ট গুলো খেয়াল করে দেখবেন 76 থেকে 96, তাই না? তো 76 থেকে 96 যদি এমসিবি থাকে এবং এর চেয়ে যদি কিছুটা কম লাইক 70, 51, তাহলে বুঝবেন যে দিস ইজ মোস্ট প্রবাবলি আয়রন ডেফিসিয়েন্সি। তখনই আপনারা তাকাবেন যে আরডিডব্লিউসিবি নরমালি থাকে অ্যারাউন্ড 14, যদি এটা এলিভেটেড থাকে তাহলে ডেফিনেটলি দিস ইজ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে এই যে দেখেন তিনটা ট্রায়াসটা কি, আমরা ট্রায়াসের কথা সবাই জানি না, তিনটা ট্রায়াস কি, একটা হচ্ছে হিমোগ্লোবিন লো, একটা হচ্ছে এমসিবি লো প্রপোর্শনেটলি লো, আরেকটা হচ্ছে আরডিডব্লিউসিবি হাই। মোস্ট প্রবাবলি দিস ইজ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে এখানে আমার আয়রন প্রোফাইল না করলেও হচ্ছে, আপনি কনফার্মেটরির জন্য অবশ্যই আয়রন প্রোফাইল করতে পারবেন, কিন্তু ধরেন যদি এরকম আপনার পেশেন্ট এরকম হয়, তার করার মতো আর্থিক সামর্থ্য নাই, সে আর ফার্দার করতে পারবে না। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি আপনাদের টিপস দিয়ে দিই যে আমরা হসপিটাল সেটিংসে কি করি, যে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন দেই, এই রিপোর্ট গুলো আসার পরে তারপর আমি ফার্দার ইনভেস্টিগেশন। কিন্তু জেনারেল প্র্যাকটিসে কিন্তু আপনার এইটার কোনো ধরনের কোনো সুযোগ নেই। জেনারেল প্র্যাকটিস আপনাকে কি করতে হবে, আপনি এট এ টাইম চিন্তা করে কিছু ইনভেস্টিগেশন দিয়ে দিতে হবে, যেটার উপর বেস করে আপনি তাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান বা প্রটোকল সেট করে দিতে পারবেন। রোগী কখনোই যে একবার পরীক্ষা করে নিয়ে আসবে ওইটা দেখে আপনি আবার পরীক্ষা দিবেন, এই সুযোগ কখনোই জেনারেল প্র্যাকটিসে নাই। ওকে, ডিসিজটা ছিল কি সাইনাস থেকে, সো আমার ধারণা হলো দিস ইজ মোস্ট প্রবলি দিস ইজ দ্য কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি, তাই না? আচ্ছা। তার এই আয়রন ডেফিসিয়েন্সি নেওয়ার কারণ কি দেখেন, পিএসএস ছিল এলিভেটেড, এফটি4 লো। পিএসএইচ এলিভেটেড, এফটি4 লো, তার মানে কি ইন্ডিকেট করছে, এফটি4 লো মানে হাইপোথাইরয়েডিজম। সো দিস ইজ হোয়াই পিএসএইচ ইজ এলিভেটেড, পিএসএইচ ইজ এলিভেটেড। তাহলে তার হাইপোথাইরয়েডিজম থেকে মেনোরেজিয়া, মেনোরেজিয়া থেকে তার আয়রন ডেফিসিয়েন্সি। ওকে, হাইপোথাইরয়েডিজম থেকে মেনোরেজিয়া, মেনোরেজিয়া থেকে আয়রন ডেফিসিয়েন্সি। এখন পিকচার ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তাকে ট্রিটমেন্ট কি দিলাম, যে আয়রন ডেফিসিয়েন্সি জন্য আমি তাকে ট্রিটমেন্ট দিব কার্বক্সিমেলটোস। তাকে কি দিব আমি, কার্বক্সিমেলটোস, আমাদের দেশে মাল্টোফার নামে পাওয়া যাচ্ছে। আপনি এটা হিসাব করার একটা হিসাব আছে, কিন্তু ওই হিসাবে আপনি যেতে পারবেন না সবসময়। আপনি একটা অন এন এভারেজ একটা মাল্টোফার 500 মিলিগ্রাম আইভি স্লোলি স্টেট এখন একটা এবং 7 দিন পরে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কারেকশন হতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তাকে কেন ওরাল আয়রন ট্যাবলেট দিলাম। ওরাল দিলাম না, আমি হিসাব নিকাশ করে দেখেছি ওরাল ট্যাবলেট খেতে হবে ধরেন 4 থেকে 6 মাস। তার যে পরিমাণ টাকা খরচ হবে দুইটা মাল্টোফার ইনজেকশন দিতে মোটামুটি একই কম টাকা খরচ হবে। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন ইনজেকশন দিবেন এই ইনজেকশনটার রং হচ্ছে লাল, এবং রোগীরা মনে করে এটা রক্ত বাড়ার একটা ইনজেকশন। পেশেন্ট কমপ্লেন্স খুব কম, রোগীরা খুব খুশি হবে এই ধরনের ইনজেকশন। খুব কোয়াকের মতো কথা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর 3 নাম্বার যেটা কথা হচ্ছে, এই মাল্টোফার ইনজেকশনটা আপনারা অবশ্যই হসপিটাল সেটিংসে দিতে হবে। এটা কিছুটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, এই কারণে যে কোনো হসপিটালের ইমার্জেন্সিতে, উপজেলা হেলথ কমপ্লেক্স বা যে কোনো একটি ক্লিনিক ইমার্জেন্সিতে এটা দেওয়া উচিত। আচ্ছা, আমার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কারেক্টেড। এখন এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার আন্ডারলাইন কজ কি ছিল, তার আন্ডারলাইন কজ ছিল প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের জন্য ট্রিটমেন্ট দেখেন, একটা ট্রিটমেন্ট প্রটোকল, এটা আপনাদের এন্ডোক্রাইন ক্লাসে আপনাদেরকে ইন ডিটেইলস একটা আউটলুক দেওয়া হবে। তাহলে আপনারা দেখে রাখতে পারেন থাইরক্স 50 মাইক্রোগ্রাম একটা করে দিনে, সকালবেলা 3 সপ্তাহ, 3 সপ্তাহ পরে 2টা করে দিলাম, 50 মাইক্রোগ্রাম করে 3 সপ্তাহ, 3 সপ্তাহ পরে কত করে দিলাম, 100 মাইক্রোগ্রাম। 6 উইকস পরে আবার এফটি4 টিএসএস করবে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে 3 সপ্তাহ পরে তার ডোজ অ্যাডজাস্টমেন্ট, কিন্তু 3 সপ্তাহ পরে কিন্তু টেস্ট নয়, তার টেস্ট হচ্ছে 6 সপ্তাহ পরে। 6 সপ্তাহ পরে তার এফটি4 টিএসএস সিবিসি পরীক্ষা করবে। কারণ আমি যে তাকে আয়রন দিলাম, তার হিমোগ্লোবিন বাড়তেও তো অ্যাটলিস্ট 1 মাস সময় লাগবে, তাই না? তার যে আমি তাকে যে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিলাম, তার থাইরয়েড এক্সিস আবার রিকভার করতে কমপক্ষে 6 সপ্তাহ সময় লাগে। সুতরাং 6 সপ্তাহ আগে তার এফটি4 টিএসএস করে আপনার কোনো লাভ নেই।